সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতা। দর্শক, আমাদের প্রতিযোগিতার এই আসরে আপনারা কখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখেছেন, আবার কখনো স্কুল অথবা কলেজ পর্যায়ের বিতার্কিকরা এখানে অংশগ্রহণ করেছে। তবে আমাদের চলমান এই প্রতিযোগিতার আসরে স্কুল এবং কলেজ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। আজকের এই বিতর্ক আয়োজনে বিতর্কের যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপথগামিতার মূল কারণ। যে দুটো স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আজকে এই বিষয়টিকে নিয়ে পরস্পরের সাথে বিতর্কে জড়াবেন তারা হচ্ছেন পক্ষ দল ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, বিপক্ষ দল রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। দর্শক, এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের মেধাবী সব বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন তাওহিদা ইসলাম হিমিকা, নবম শ্রেণী, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। আসমাহু সাদিকা সোয়াইবা, নবম শ্রেণী, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। মোহাম্মদ ইরফান আহমেদ, দশম শ্রেণী, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। প্রীতম দাস, নবম শ্রেণী, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। রিয়াজুল ইসলাম, নবম শ্রেণী, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। সামিনিয়া সাররাত, নবম শ্রেণী, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। মুসআব আহমেদ, দশম শ্রেণী, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। বিপক্ষ দল থেকে আমাদের সাথে আছেন মেহরাক মাহিরা মাধুর্য, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। মার্জানুল জান্নাত মেধা, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। মুনিম মুশফিরাত, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। প্রার্থনা ফারদিন আঁচল, একাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। ইন্তিশার আলম, দশম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। রাইসা রিশা, দশম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। নুরাইন ইবনাত বুনন, নবম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। সুপ্রিয় দর্শক, দুটো দলের বিতার্কিকদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য তাদের সঙ্গে আছেন দুজন তত্ত্বাবধায়ক শিক্ষক। এবারে পরিচিত হব তাদের সাথে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন ইমরান আলম রোজ, প্রভাষক, ইংরেজি বিভাগ, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। স্যার, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আজকে আমাদের যে বিষয়টি, যে শিক্ষকের বেশি বাড়াবাড়ি বা শাসনের বেশি বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর জন্য নেতিবাচক, একজন বিতার্কিকের ক্ষেত্রে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক বিকাশে একটি উত্তম মাধ্যম হচ্ছে বিতর্ক। বিতর্কর মাধ্যমে শিশুদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের নিজস্ব সৃজনশীলতাকে প্রকাশ করবে। জয় পরাজয় প্রত্যেকটা সেক্টরেই থাকবে। সেক্ষেত্রে মনে হয় শিক্ষার্থীদের উপর আমরা কোনোরূপ দোষারোপ না করে ওরা যে নিজেদেরকে প্রস্তুত করেছে এবং নিজেদের সৃজনশীলতার প্রকাশ ঘটছে সেই দিকটাকে আমরা বিশেষভাবে নজর দিব। বিপক্ষ দল থেকে আমাদের সাথে আছেন আমি ইসমতারা খন্দকার, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক। ম্যাডাম, আমরা অনেক সময় দেখি যে শিক্ষকরা বিতার্কিকদের বলে আজকে জিততেই হবে বা আজকে তোমাদের দলকে বিজয়ী দল হিসেবেই কিন্তু মনোনীত হতে হবে। এই বিষয়টা শাসনের অনেকটা কড়াকড়ি বোঝায়। বিতার্কিকদের জন্য এটা কতটুকু ফলপ্রসূ? আমি মনে করি যে বিতর্ক একটা অত্যন্ত সুন্দর মাধ্যম বাচ্চাদেরকে যুক্তি তর্কে তৈরি করা। তবে এই ক্ষেত্রে এটা নয় যে তাদেরকে ফার্স্ট সেকেন্ড হতে হবে, যে যুক্তি লড়াইটা তারা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রকাশ করতে পারে, এটাই আমার চাওয়া মনে হয়। তা আজকে আমার দল সেভাবেই তৈরি হয়ে আসছে, ফার্স্ট সেকেন্ড হওয়ার জন্য না, লড়াই করে যুক্তির লড়াই দিয়ে তারা জিততে চাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জ্ঞাতার্থে এবং উভয় দলের বিতার্কিকদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আপনারা সর্বমোট গঠনমূলক পর্ব এবং যুক্তিখণ্ডন পর্বের জন্য 19 মিনিট সময় পাবেন। এবং এই 19 মিনিট সময়ের কতটুকু সময় আপনারা গঠনমূলক পর্বের ক্ষেত্রে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তিখণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি উভয় দলের বিতার্কিকরা নিজেরাই নির্ধারণ করবেন। এছাড়া এই 19 মিনিট সময়ে কে কত সময় ধরে বক্তব্য রাখবেন সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলেই যুক্তি খণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতার সংকেত দেওয়া হবে এবং পূর্ণ সময়ের পর চূড়ান্ত সংকেত দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এবারে পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সাথে, যাদের সুচিন্তিত প্রদেয় রায়ের মাধ্যমে আজকের এই প্রতিযোগিতার ফলাফল অর্থাৎ জয় কিংবা পরাজয় নিষ্পন্ন হবে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি জনাব রথীন্দ্রনাথ দত্তকে, প্রাক্তন বিতার্কিক ও সাধারণ সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব।
এবারে মঞ্চে আসবেন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, প্রক্টর, মডারেটর ও সাবেক সভাপতি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। এবারে মঞ্চে আসবেন জনাব আব্দুল মাজেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক, বিতর্ক সংগঠক ও বিতর্ক প্রশিক্ষক। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ এবং খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল বিতর্কে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি পক্ষ দলের প্রথম বিতার্কিক তাওহিদা ইসলাম হিমিকাকে। বক্তব্য উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 6 মিনিট। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নানান জিনিস শিখছি দিবারাত্র। জীবনের প্রতিটি স্তরেই মানুষ শিক্ষা গ্রহণ করে সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধ থেকে। তাই কবি সমগ্র বিশ্বকে নিজের শিক্ষক মেনেছেন এবং এই শিক্ষা গ্রহণের কার্যক্রমটি চলতে থাকে দোলনা থেকে কবর পর্যন্ত। সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন, সকলকে আমার ও আমার দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজকের বিতর্কের প্রস্তাবিত বিষয় শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। সঙ্গত কারণে প্রস্তাবনার পক্ষে আমার ও আমার দলের সুদৃঢ় অবস্থান। বিজ্ঞ প্রতিপক্ষ, আজকের বিতর্কের বিষয় অনুসারে আমরা এখানে বিতর্কের মূল প্রতিপাদ্য 5টি নির্দিষ্ট করেছি। প্রথমটি হচ্ছে শিক্ষক, শাসন, শাসনের বাড়াবাড়ি, শিক্ষার্থী এবং বিপদগামিতা। বিজ্ঞ প্রতিপক্ষ, বিতর্কের বিষয় অনুসারে আমরা শিক্ষক বলতে ঠিক কাদের বুঝি? উইকিপিডিয়ার সংজ্ঞানুসারে একজন শিক্ষক এমন একজন ব্যক্তি যিনি শিক্ষার্থীদের শিক্ষাদান ও অনুশীলনের মাধ্যমে জ্ঞান, যোগ্যতা বা গুণার্জন করতে সাহায্য করেন। শিক্ষক মূলত 2 ধরনের, প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক। যেহেতু আজকের বিতর্কের বিষয়ে উল্লেখ করা হয়নি, সেহেতু আমরা এখানে শিক্ষক বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষক থেকে শুরু করে অপ্রাতিষ্ঠানিক শিক্ষক, যেমন পিতামাতা, গুরু, বিজ্ঞানী, নির্দেশক, প্রশিক্ষক এবং সর্বোপরি সকলকেই বুঝি, যাদের আমরা চলার পথে পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করি। তবে আজকের বিষয়ে যেহেতু ছাত্র শিক্ষক সম্পর্কের প্রতি জোর দেওয়া হয়েছে, তাই আমরা শিক্ষক বলতে প্রাতিষ্ঠানিক স্কুল শিক্ষকের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি। এরপর শাসন। রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় শাসন বলতে বোঝায় দুষ্টের দমন, শিষ্টের পালন, অর্থাৎ আইন, দেশ ও ন্যায় শাসন ইত্যাদি। কিন্তু শিক্ষার্থীদের শাসন বলতে আমরা বোঝাচ্ছি সংশোধনমূলক শাসন। শাসনের উদ্দেশ্য হলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে কারো কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা। কোনো ব্যক্তিকে যখন প্রয়োজনীয় পরামর্শ, শাস্তি, হুমকি, আদেশ, নিষেধ ইত্যাদির মাধ্যমে কোনো কিছু করা থেকে নিবৃত্ত করার প্রচেষ্টা করা হয়, তখনই তাকে শাসন বলে। আজকের বিষয়ে পরিমিত শাসনকে কল্যাণমুখী অনুশাসন বা সুশাসন হিসেবে বিবেচনা করা হয়েছে। এবার আসা যাক শাসনের বাড়াবাড়ি। বাড়াবাড়ি বলতে বোঝায় কোনো কিছুর সহনীয় মাত্রাকে ছাড়িয়ে যাওয়া। খেয়াল করুন বিজ্ঞ প্রতিপক্ষ, শিক্ষার্থীর বিপদগামিতার পেছনে রয়েছে শিক্ষকদের নিরুৎসাহিত করার বিরাট ভূমিকা। বিজ্ঞ বিচারক মণ্ডলী বার্ট্রান্ড রাসেলের মতে শিক্ষকদের কাজ মূলত 2টি। 1, শিক্ষার্থীকে জ্ঞান আহরণ আগ্রহী করে তোলা। 2, সারা জীবন সেই আগ্রহ ধরে রাখতে উৎসাহিত করা। অর্থাৎ বোঝাই যাচ্ছে একজন শিক্ষকের ভূমিকা হওয়া উচিত উৎসাহ ও প্রণোদনামূলক। কিন্তু সেই শিক্ষকের যখন অতিরিক্ত কঠোরতার পথ বেছে নেন, তখনই সেই শিক্ষার্থী হতাশাগ্রস্ত হয়ে বিপদগামী হয়ে যায়। বিজ্ঞ প্রতিপক্ষ, শিক্ষার্থীরা কখনোই শিক্ষকের কাছে বিশুদ্ধ হয়ে উপস্থিত হয় না। শিক্ষার্থীরা তাদের নানা রকম ভুল ত্রুটি গুণ নিয়েই শিক্ষকের কাছে উপস্থিত হয়। আর শিক্ষকদের দায়িত্ব সেই শিক্ষার্থীদের ভেতর থেকে সেই সকল ভুল ত্রুটি দূর করে তাকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করা। কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ, যখন এই শিক্ষক, যিনি কিনা সঠিক পথের দিশারি, তিনি শিক্ষার্থীদের উদ্দীপনামূলক শিক্ষাদানের পরিবর্তে শাসনের বাড়াবাড়ি করেন, তবে এই ধরনের শাসন শিক্ষার্থীদের মানসিকতায় ব্যাপকভাবে প্রভাব ফেলে। তারা সঠিক পথ থেকে হড়কে যায়। এমনই এক ঘটনা ঘটে হবিগঞ্জ জেলার চৌমোহনী ইউনিয়নের মেহেদির সাথে। সামান্য এক অপরাধে তাকে বেত দিয়ে বেধড়ক মারধর করে হাসপাতালে ভর্তি করা হয়। চোখে গুরুতর ক্ষত হয়, সে আর বিদ্যালয়ে ফেরেনি। কাজ করে এলাকার এক মেকানিকের দোকানে এবং রাতে নেশায় মগ্ন থাকে সহকর্মীদের সাথে। শুধু এক মেহেদি নয়, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনি দেখুন দৈনিক যুগান্তরে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে গাজীপুরের শিক্ষকের বেত্রাঘাতে হোসেন নামক এক শিক্ষার্থী মারাত্মক আহত। নারায়ণগঞ্জের 2500 ধন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়া না পারায় 7 জন শিক্ষার্থীকে ধরে বেদম পিটুনি দেন এক শিক্ষিকা। উঠে এসেছে যুক্ত পাঠের এক প্রতিবেদনে। শিক্ষকদের বাড়াবাড়ি শাসন এসব শিক্ষার্থীদের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলে। তারা পড়ালেখার প্রতি স্পৃহা হারিয়ে বিপদগামী হয়ে যায় এবং পরবর্তীতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হয়। শিক্ষার্থীদের বিপদগামী হওয়া রোধ করতে অনুশাসনের কোনো বিকল্প নেই, কিন্তু যখন সেই শাসন মাত্রা ছাড়ায়, তখন সেই শিক্ষার্থী হয়ে পড়ে আরও বেশি বিপদগামী। তাই সহজে এটি বলা যায় শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ। এবারে বিপক্ষ দল থেকে প্রথম বিতার্কিক মেহরাক মাহিরা মাধুর্যকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সর্বমোট সময় পাবেন 5 মিনিট। সম্মানিত বিচারক মণ্ডলী, অসংখ্য ধন্যবাদ। আজকের বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। বিপক্ষে অবস্থান করছি এবং প্রথমেই আজকে বিষয়টির কিছু গুরুত্বপূর্ণ শব্দ সংজ্ঞায়ন করছি। শিক্ষক বলতে আজকে আমরা বিপক্ষ দল থেকে বোঝাচ্ছি পেশাগতভাবে শিক্ষাদানে নিয়োজিত ব্যক্তিবর্গকে। তারা হতে পারেন প্রাতিষ্ঠানিক শিক্ষক, গৃহশিক্ষক কিংবা কোচিং শিক্ষক। শাসন বলতে সাধারণত বোঝায় কোনো বিষয়ে কারো উপর প্রভাব বিস্তার করে নিয়ন্ত্রণ করার চেষ্টা। শাসনের বাড়াবাড়ি বলতে শাসন প্রক্রিয়া বা কার্যক্রম মাত্রাতিরিক্ত হওয়া। কিন্তু আজ তারা যেটি বললেন তাদের সাথে একমত পোষণ করছি, শিক্ষার্থীদের উপর বিভিন্ন শারীরিক নির্যাতন কিংবা তাদেরকে লাঞ্ছিত করা শাসনের বাড়াবাড়ি হতে পারে। আমি বিপদগামিতা বলতে বোঝাচ্ছি কারো স্বাভাবিক বা তার কাছ থেকে কাঙ্ক্ষিত যে কার্যক্রম তা থেকে দূরে সরে নেতিবাচক কাজে লিপ্ত হওয়া, যার দ্বারা নিজের এবং পারিপার্শ্বিকের ক্ষতি সাধন করে তারা। শিক্ষার্থী বলতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত গোষ্ঠীকে বোঝাচ্ছি। আর মূল কারণ বলতে প্রধান কারণকে বোঝাচ্ছি। আজ আমি পক্ষ দলের প্রথম বক্তার যুক্তি খণ্ডনের দিকে আসি। তিনি প্রথমে যেটি চেষ্টা করেছেন শব্দ নিয়ে খেলার, তিনি আজকে শিক্ষককে পিতামাতাকেও শিক্ষকের অন্তর্ভুক্ত করছেন। কিন্তু আজকে বিষয়ের দাবিটি কি? আজকে বিষয়ের চাহিদা অনুযায়ী আজকে শিক্ষককে প্রাতিষ্ঠানিক শিক্ষক হওয়া উচিত ছিল, যেখানে পিতামাতা এবং তাদের সারা বিশ্ব জুড়ে যে শিক্ষক সেটিকে আনা উচিত ছিল না। এবং মূল কারণ বলতে তাদের কাছে কি আমি স্পষ্ট কোনো আসলে সংজ্ঞা পাইনি। মূল কারণ বলতে তার প্রধান কারণকে বোঝাচ্ছেন নাকি সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা বোঝাচ্ছেন নাকি অন্যতম কারণ বোঝাচ্ছেন? মূল কারণ বলতে আমরা প্রধান কারণ বোঝাচ্ছি। এখন লক্ষ্য করুন, আজকে পক্ষ দল যেখানে মূল কারণ হিসেবে শিক্ষকদের শাসনের বাড়াবাড়িকে দায়ী করছেন, সেখানে আমরা বিপক্ষ দল মনে করি পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাব শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। কেননা বিপদগামিতার বেশিরভাগ ক্ষেত্র আমি উল্লেখ করি একটু, যেমন বিপদগামিতার বেশিরভাগ যে ক্ষেত্রগুলো রয়েছে, মাদকাসক্তি, সন্ত্রাসবাদ, অনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িয়ে যাওয়া, তথ্য প্রযুক্তিতে আসক্তি, প্রত্যেক ক্ষেত্রেই সর্বাধিক ভূমিকা কিন্তু রাখছে আজকে পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাবটি। তাই আজকে শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি আমাদের শিক্ষার্থীদের আজ বিপদগামী হওয়ার পেছনে একটি কারণ হলেও সেটি মূল কারণ নয়। আসলে দেখুন, আজকে পরিবারের যে ভূমিকাটি থাকার কথা সেটি না আসলে সন্তানকে কোনো কাজে নিষেধ করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত না, বরং উচিত প্রত্যেক বিষয়ে তাদের সন্তানের সাথে খোলামেলা আলাপ করার যে পরিবেশটি সেটি রাখা। তারা কিন্তু আমাদের সাথে সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন না, এবং তাই তো আজ অপরিপক্ক বয়সে প্রেম ঘটিত সম্পর্কে জড়িয়ে যাওয়া, সিদ্ধান্তহীনতায় ভোগা, জীবনকে ভুল পথে পরিচালিত করা শিক্ষার্থী আমরা দেখতে পাই অহরহ। এখানে বিপদগামী শিক্ষার্থীর পেছনে দায়ী পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাব। এখানে কি কোনোভাবেই আমাদের শিক্ষকের শাসনের বাড়াবাড়ি দায়ী নয়। মনে রাখতে হবে, শিক্ষার্থীরা আজকে আমাদের শিশু কিংবা কিশোর কিংবা তরুণ। তো আজ যখন পিতামাতা বা পরিবার তাদের বয়স অনুযায়ী বিভিন্ন বিষয়ে সঠিক জ্ঞানগুলো বন্ধু বৎসলভাবে তাদেরকে দিচ্ছেন না, তখন কিন্তু 2022-এর একটি পরিসংখ্যান মতে বিডি নিউজ 24-এর বাংলাদেশের 33% শিক্ষার্থী পর্নোগ্রাফিতে আসক্ত। এই ক্ষেত্রে শিক্ষার্থীরা যে বিপদগামী তার পিছনেও কিন্তু শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি কোনো ভূমিকাই রাখছে না। অর্থাৎ এখানে এটি কোনো কথাই নেই। আমাদের প্রথম বক্তা যেটি বললেন যে বিপদগামী হচ্ছে, তারা মানসিকভাবে বিপদগ্রস্ত হচ্ছে, তার শিক্ষকের বকাবকির কারণে তারা দূরে সরে যাচ্ছে। আমার প্রশ্নটি এই জায়গায়, তাদের মানসিক একটি সমস্যা হচ্ছে, তারা বিপদে পড়ছে, তাদের খারাপ লাগছে, এটি ঠিক, কিন্তু সরাসরি বিপদগামী হচ্ছে, বিপদগামী হওয়ার মতো কার্যক্রমগুলোতে জড়িয়ে যাচ্ছে কি কেবল শিক্ষকের শাসনের বাড়াবাড়ির কারণে? কোনো ক্ষেত্রে একদমই নয়। তাই আশা করছি আজকে বিতর্ক সৃষ্টি তারা আমাদের সাথে একমত হয়ে বলবেন আজকে শিক্ষকের শাসনের বাড়াবাড়ি নয়, বরং পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাবই আজকে আমাদের শিক্ষার্থীদের বিপদগামী হওয়ার প্রধান কারণ। ধন্যবাদ সকল। এবারে যুক্তি উপস্থাপনের জন্য আমি ডেকে নিয়েছি পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক আসমাহু সাদিকা সোয়াইবাকে। তিনি সময় পাবেন 6 মিনিট। দ্য টিচার ইজ দ্য মেকার অফ ম্যান। শিক্ষক হলেন জাতির আলোকবর্তিকাবাহী এবং মানব জাতির ভবিষ্যতের রূপকার। তিনি আমাদের বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। কিন্তু এই শাশ্বত বাতিঘর শিক্ষকের শাসনের বাড়াবাড়ি কিংবা অস্বাভাবিক আচরণ একজন শিক্ষার্থীর জীবনে অন্ধকার নামিয়ে আনার মূল কারণ হতে পারে কিনা তাই নিয়ে আমাদের আজকের বিতর্ক, এবং বিতর্কের বিষয় শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন, একজন শিক্ষার্থীকে কিন্তু শুধু পুঁথিগত বিদ্যা অর্জনের জন্যই বিদ্যালয়ে পাঠানো হয় না, বরং একজন শিক্ষকের কর্তব্য হলো তার শিক্ষার্থীকে নীতিনৈতিকতার শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। কিন্তু সারা দেশে ইউনিসেফ পরিচালিত জরিপে নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। জরিপে অংশগ্রহণকারী 91% মতে বিদ্যালয়ের শারীরিক শাস্তি প্রদানের ঘটনা ঘটে থাকে। শাস্তি শারীরিক ও মানসিক
ক্ষতির বাইরেও শিক্ষার্থীদের হীনমন্য করে গড়ে তোলে, ফলে তারা মনোবল হারিয়ে ফেলে। জরিপ থেকে আরও জানা গেছে বিদ্যালয়ে প্রায়ই শিক্ষকরা নানা শারীরিক শাস্তি দিয়ে থাকেন। অনেক সময় দেখা গেছে সামান্য কারণে অপমান ও তিরস্কার করেছেন এবং অন্যদের সামনে ছোট করেছেন বা ভয় দেখিয়েছেন, ফলে শিক্ষার্থী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, শরীরে ইনজুরি বা পাঠে অনীহা সৃষ্টি হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষকের প্রতি বিরক্তি, বিপদগামিতা বা ঝরে পড়ার হার বেড়ে গেছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী এভাবেই হোসেন, সানজিদা, দিলালের মতো হাজারো শিক্ষার্থী বিপদগামী হয়ে পড়ে শুধুমাত্র তাদের শিক্ষকের শাসনের বাড়াবাড়ির জন্য। তথ্যসূত্র bdnews24.com। আমার বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো জেনে থাকবেন 2011 সালে বাংলাদেশ হাইকোর্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শারীরিক শাস্তি নিষিদ্ধ করেছে। যখন কোনো রাষ্ট্রে শিক্ষার্থীদের উপর শাসনের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে প্রজ্ঞাপন জারি করতে হয়, তখন বুঝে নিতে হয় বিজ্ঞ প্রতিপক্ষ ওই রাষ্ট্রের শাসনের মাত্রা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে। বর্তমানে সমগ্র ইউরোপ এবং বেশিরভাগ দক্ষিণ আমেরিকা এবং পূর্ব এশিয়ায় শারীরিক শাস্তি প্রদান নিষিদ্ধ। বিজ্ঞ বিচারক মণ্ডলী যখন কিনা বেশিরভাগ রাষ্ট্র আইন প্রয়োগ করে যেন শিক্ষার্থীদের উপর শারীরিক শাস্তি না প্রদান করা হয়, ঠিক তখনই আমার প্রতিপক্ষ দলের যুক্তির আর কোনো রকম জিয়তাই থাকে না। কেননা রাষ্ট্র কর্তৃপক্ষ জানেন এবং বোঝেন যে শিক্ষকদের কঠোরতা শিক্ষার্থীদের জীবনে ঠিক কতটা বিরূপ প্রভাব ফেলছে। বিজ্ঞ প্রতিপক্ষ আপনারা অযৌক্তিকভাবে দ্বিমত পোষণ করলেও শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি শিক্ষার্থীদের বিপদগামিতার মূল কারণ বলেই বাংলাদেশ সরকার এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করেছেন যেখানে শারীরিক শাস্তি, বাড়তি চাপ কিংবা হতাশ হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। দরিদ্রতার কারণে অনেক শিক্ষার্থী পড়ালেখা শেষ করতে না পেরে ঝরে পড়লেও এটি মোটেও বিপদগামিতার মূল কারণ নয়। হয়তো আর্থিক অনটনে রাবিয়ার শিক্ষা জীবন বেশি দূর আগায়নি, হয়তো সে আর 10 জনের মতো উচ্চশিক্ষিত নয়, কিন্তু আজ সে মাঝের একজন সফল কৃষক। রাজবাড়ির এই রাবিয়া বেগমের সফলতার গল্প প্রকাশিত হয়েছে বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অফিসিয়াল পোর্টালে। চরম দারিদ্র্যের দিন পার করলেও তিনি বিপদগামী হননি। বিজ্ঞ বিচারক মণ্ডলী এখানেও কিন্তু ছিল তার শিক্ষকেরই অবদান। এলাকার কৃষি প্রশিক্ষকের পরামর্শে সে আজ সফল কৃষক। তিনি রাবেয়ার জীবনে শিক্ষকের ভূমিকা পালন করেছেন। বিজ্ঞ প্রতিপক্ষ মা বাবা তার সন্তানকে কেন বিদ্যালয়ে পাঠান? যদি মা বাবাই তার সন্তানকে সুপথে পরিচালিত করার জন্য যথেষ্ট হতেন, তবে আর প্রয়োজন পড়তো না এত এত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের। প্রয়োজন পড়তো না লাখো প্রাতিষ্ঠানিক শিক্ষকের। ডিজিটাল প্রযুক্তির দায়িত্ব না শিক্ষার্থীকে আদর্শ পথ দেখানো। বন্ধু বান্ধবের উপরও এ দায় বর্তায় না। সন্তান বড় হওয়ার পর মা বাবাও তাকে সুপথে পরিচালিত করার জন্য যথেষ্ট নয়। আর এজন্যই শিক্ষকতার পেশা এত মহান। আর শিক্ষার্থীকে আদর্শ পথে পরিচালিত করার সে গুরুদায়িত্বও শিক্ষকেরই। কোনো শিক্ষার্থী ডিজিটাল প্রযুক্তিতে আসক্ত হলে একজন আদর্শ শিক্ষক পারেন তার আসক্তিটুকু কাটিয়ে প্রযুক্তি থেকে সবটুকু ভালোটুকু গ্রহণ করাতে। যখন কোনো শিক্ষার্থী মাদকাসক্ত হয়, তখন তার আদর্শ শিক্ষকই পারেন তাকে সংশোধন কেন্দ্রে পাঠিয়ে সহমর্মিতা এবং সহযোগিতার মাধ্যমে একটি নতুন জীবন দিতে। দারিদ্র্যক্লিষ্ট একজন শিক্ষার্থীকে তার শিক্ষকই পারেন মানসিক সমর্থন এবং আত্মবিশ্বাস জুগিয়ে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে। যখন কোনো শিক্ষক তার শিষ্যের পাশে দাঁড়ায়, তখন সেই শিক্ষার্থীর যত দুর্বলতাই থাকুক না কেন, তার এগোনোর পথে আর কোনো বাধা থাকে না। অপরদিকে শিক্ষক যখন ভয়ঙ্কর স্বৈরাচারী রূপে আবির্ভূত হন, তখন আর কোনো শক্তিই পারে না শিক্ষার্থীকে আলোর পথ দেখাতে। তাই বলা যায়, যেমনভাবে শিক্ষকের একটুখানি সহযোগিতাপূর্ণ আচরণই পারে শিক্ষার্থীকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে, ঠিক তেমনি শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি এবং শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি শিক্ষার্থীদের বিপদগামিতার মূল কারণ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দল থেকে দ্বিতীয় বিতার্কিক যুক্তি উপস্থাপনের জন্য আসবেন। আমি ডেকে নিচ্ছি মারজানুল জান্নাত মেধাকে। তিনি সময় পাবেন 5 মিনিট। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। কিন্তু শিক্ষকদের শাসনের বাড়াবাড়ির পেছনেও যখন কাজ করছে আমার পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাব এবং শিক্ষকদের কোনোরূপ সম্পৃক্ততা ব্যতীতও যখন আমরা বিপদগামিতার বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাই, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিপক্ষে অবস্থান করছি এবং আমরা মনে করছি পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাব একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, পক্ষদ্বয়ের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলাম এবং তারা সংজ্ঞায়নে আজকে বলে গেলেন যে মা বাবাও আমাদের অপ্রাতিষ্ঠানিক শিক্ষক হিসেবে কাজ করছে। কিন্তু আজকে তারা শুধুমাত্র বিতর্কের স্বার্থে মা বাবাকে শিক্ষক বললেও তারা কিন্তু মা বাবাকে নিয়ে শিক্ষক হিসেবে মা বাবার যে ভূমিকা তা কিন্তু তারা দেখিয়ে যাননি। এরপর লক্ষ্য করুন, তারা বললেন যে মা বাবাই যদি যথেষ্ট হবে তাহলে আমরা কেন আসলে শিক্ষকদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি। যেখানে তারা নিজেরাই কিনা মা বাবাকে শিক্ষক হিসেবে বললেন, সেখানে তারাই বললেন যে আসলে তাদের শিক্ষার ক্ষেত্রে হয়তো বা এতটা ভূমিকা পরিলক্ষিত হয় না। বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, আজকে 3টি দিক থেকে দেখানো যায় কিভাবে একজন শিক্ষার্থী বিপদ
বিপদগামিতার মূলে কখনোই শিক্ষকের বাড়াবাড়ি কাজ করতে পারে না। আজকে তারা বলে গেলেন যে আইন প্রণয়নের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রতি যে শারীরিক নির্যাতন বা শাস্তির ব্যবস্থা সেটা অনেকাংশে কমিয়ে এনেছি। যে আমরাও এটি বলছি। লক্ষ্য করুন, প্রথমত 2010 সালে সরকার দেশের সরকারি বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে এবং 2011 সালের 26 এপ্রিল একটি আইন প্রণয়নের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি 11 ধরনের শারীরিক নির্যাতন এবং 2 ধরনের মানসিক নির্যাতন একেবারে নিষিদ্ধ করা হয়। এছাড়াও লক্ষ্য করুন যে আমাদের যখন শাসনের হার কমিয়ে এনেছি, কিন্তু তবুও কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে বর্তমানে বিপদগামী শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কমে আসেনি। অর্থাৎ যদি শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি নাও থাকে, তবুও কিন্তু আমার বিপদগামী শিক্ষার্থীদের সংখ্যা কমে আসছে না। দ্বিতীয়ত, দেশের সর্বশেষ প্রণীত শিক্ষাক্রম অনুযায়ী একজন শিক্ষার্থী কতটুকু যোগ্যতা অর্জন করছে এর উপর নির্ভর করে কিন্তু একজন শিক্ষক তাকে মূল্যায়ন করবেন। এর ভিত্তিতে নয় যে তিনি পরীক্ষায় কতটুকু নম্বর পেয়েছেন বা গ্রেডিংয়ের মাধ্যমে। ফলে একজন শিক্ষার্থীর ওপর শিক্ষা বিষয়ক বা পরীক্ষা কেন্দ্রিক যে শাসন সেটি কিন্তু আর বাড়াবাড়ি সেটি কিন্তু আর থাকছে না। তৃতীয়ত, বিজ্ঞ বিচারক মণ্ডলী, একজন শিক্ষকের শাসন কখন বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে। লক্ষ্য করুন, প্রায়ই দেখা যায় শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ জীবনে কি হতে চায় বা তারা কোন বিষয়ে আগ্রহ অনুভব করে এটি কিন্তু তাদের পরিবারকে জানাতে পারে না, এবং সে বিষয়ে যখন তারা সফলতা অর্জন করে না তখন সে ব্যর্থতার দায়ও কিন্তু তাকেই নিতে হয়। এমনকি মা বাবাও শিক্ষককে অনুমতি দিয়ে দেন তার সন্তানকে কড়া শাসনের মধ্যে রাখতে, যা শিক্ষকের বাড়াবাড়িকে একটি অধিকার দিয়ে দেয়। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরা বলতে পারি বিপদগামী হওয়ার একটি উদাহরণ হিসেবে ঐশীর কথা, যে মাদকাসক্ত হয়ে নিজের মা বাবাকে হত্যা করেছিল। তার মা বাবা তার অপকর্মের কথা জানলেও তাকে কিন্তু সঠিক কোনো দিক নির্দেশনা প্রদান করেনি, এমনকি তার স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এরপর মাদকাসক্তি নিয়ে BBC নিউজে উঠে আসে আরেকটি প্রতিবেদন, যেখানে প্রভাবশালী পিতার মদ পানের অভ্যাস দেখে তার মাঝে মদ পানের এই অভ্যাস গড়ে উঠেছিল এবং পরবর্তীতে এক পারিবারিক বিপর্যয়ের সূত্র ধরে তার জীবনে আসা ইয়াবা। এই দুটি ঘটনাতেই কিন্তু পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাবের দিকটি ফুটে ওঠে, কিন্তু যেখানে শিক্ষকের কিন্তু কোনো সম্পৃক্ততা ছিল না। এমনকি এসব ক্ষেত্রে যদি শিক্ষকের বাড়াবাড়ি শাসন থাকতো, তবুও বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমরা বিশ্বাস করি যে আজ যদি আমার পরিবার যুগোপযোগী ভূমিকাটি পালন করতো তবে কিন্তু কখনোই এসব শিক্ষার্থী বিপদগামী হতো না। অর্থাৎ আমার পরিবারের যদি যুগোপযোগী ভূমিকাটি থাকতো, তারপরে কিন্তু আমরা বিজ্ঞ বিচারক মণ্ডলী লক্ষ্য করুন, আজ আমার পক্ষদল কিন্তু এমন কোনো উদাহরণ দেখিয়ে যেতে পারবেন না যেখানে হয়তো বা মাদকাসক্তির মাধ্যমে বা শিক্ষকের বাড়াবাড়ি শাসনের মাধ্যমে একজন শিক্ষার্থী মাদকাসক্তিতে পড়েছে। অর্থাৎ আজকে আমরা এটি বলতে পারি যে যখন পরিবার যথাযথ যুগোপযোগী ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে, তখনই কিন্তু একজন শিক্ষার্থী বিপদগামী হচ্ছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। এবারে পক্ষ দলের তৃতীয় বিতার্কিক মোহাম্মদ ইরফান আহমেদকে ডেকে নিচ্ছি যুক্তি উপস্থাপনের জন্য। তিনি সময় পাবেন 5 মিনিট। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন, সকলকে জানাই আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের বিতর্কের বিষয় শিক্ষকের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। সঙ্গত কারণে প্রস্তাবের পক্ষে বলছি। ছাত্রদের আচরণগত উন্নয়নে শিক্ষককে অবশ্যই কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়, তবে সেই শাসনকে হতে হয় উৎসাহ ও প্রণোদনামূলক। শাসনের বাড়াবাড়ির ফলে একজন শিক্ষার্থী ইতিবাচক কিছু তো গ্রহণ করেই না, বরং তার আচরণে দেখা যায় নেতিবাচক পরিবর্তন। ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ রশিদুল হক বলেন, নেতিবাচক বাক্যে শিশুর আত্মবিশ্বাস নষ্ট হয়, পড়ালেখায় মনোযোগ কমে যায়, এমনকি নষ্ট হয়ে যেতে পারে ভবিষ্যতে ভালো কিছু করার সম্ভাবনা। নিউজ 24 25 অক্টোবর 2021 প্রতিবেদন বলছে, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। ভুক্তভোগী 14 জন শিক্ষার্থীদের দোষ এটিই ছিল যে তারা মডার্ন স্টাইলে চুল রেখেছিল। বিজ্ঞ প্রতিপক্ষ, শিক্ষার্থীদের মধ্যে আদর্শ স্থাপনের দায়িত্ব তার শিক্ষকের। সুতরাং শিক্ষার্থী সেই আদর্শ অনুসরণ না করে ইচ্ছে মতো কাউকে অনুকরণ করলে সে দায়ও শিক্ষকের ওপরই বর্তায়। সেই 14 জন শিক্ষার্থীর প্রতি শিক্ষকের দায়িত্ব ছিল তার আদর্শ তাদের মধ্যে প্রতিস্থাপিত করে তাদের সুপথে ফিরিয়ে আনা, কিন্তু শিক্ষক তাদের অপদস্থ করার সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হয় সকলের জন্যই। ফলে সেই শিক্ষার্থীরা মানসিকভাবে হয়রানির শিকার তো হয়েছেনই, পাশাপাশি সেই শিক্ষা প্রতিষ্ঠানের বাকি সকল শিক্ষার্থীদের ওপর পড়েছে বিরূপ মনোভাব। এই ঘটনায় আন্দোলনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী। ফলস্বরূপ শিক্ষকের বাড়াবাড়ি শাসনে কেবল 14 জনই নয়, বরং আন্দোলনে অংশ নেওয়া সকল শিক্ষার্থীরাই বিপদগামিতার ঝুঁকিতে পড়েছে। তো বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা হয়তো বুঝতে পারছেন না বিপদগামিতা এবং অপরাধের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যটুকু। একজন শিক্ষার্থীর বিপদগামিতা বলতে বোঝায় পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলা কিংবা স্বপ্ন পূরণের পথে বড় কোনো ধাক্কা খাওয়া। এরপর এর থেকে সৃষ্ট হতাশায় শিক্ষার্থীকে বিভিন্ন অপরাধে যুক্ত হওয়ার প্রণোদনা যোগায়। অর্থাৎ বিপদগামিতা আসে অপরাধেরও অনেক আগেই। কিন্তু আজ আমরা অপরাধের কারণ নয়, বরং শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ হিসেবে দায়ী করছি শিক্ষকের শাসনের বাড়াবাড়িকে। কেননা একজন শিক্ষকই তার শিক্ষার্থীকে পড়ালেখায় সবচেয়ে বেশি সাহায্য করেন এবং তিনি তার ছাত্রকে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেন।
বিপদগামিতা বলতে বোঝানো হচ্ছে আদর্শহীনতা, সংকল্পহীনতা এবং অপরাধে যুক্ত হওয়ার আগের মানসিক পরিবর্তন। এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে একজন শিক্ষার্থীর মানুষ গঠনে সবচেয়ে বড় ভূমিকা থাকে তার শিক্ষকের। কিন্তু সেই শিক্ষকই যদি তার ছাত্রের ওপর শাসনের নামে স্টিম রোলার চালান, তবে ছাত্রের যে মানসিক গঠনের নেতিবাচক পরিবর্তন দেখা যাবে তা সহজেই অনুমেয়। একজন শিক্ষার্থী তার শিক্ষকের কথায় যতটা গুরুত্ব দেয়, হয়তোবা তার বাবা মার কথাও ততটা দেয় না। প্রশ্ন উঠতে পারে, প্রাতিষ্ঠানিক শিক্ষকের কাছে একজন শিক্ষার্থী দিনের কতটুকু সময় থাকে? সময়টি হয়তো খুব বেশি নয়, কিন্তু বিজ্ঞ প্রতিপক্ষ একজন শিক্ষার্থীকে অনুপ্রেরণা দিতে শিক্ষকের একটি উক্তি যথেষ্ট। যিনি মানুষ গড়ার কারিগর, তার ছাত্রদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ঘন্টার পর ঘন্টা কাঁধে হাত দিয়ে পাশে দাঁড়িয়ে থাকতে হয় না। শিক্ষকের কথায় মন্ত্রমুগ্ধ শিক্ষার্থীকে তার একটি বাক্য যেমন পারে আদর্শ পথে ফিরিয়ে আনতে, তেমনিভাবে একটি নেতিবাচক মন্তব্যই পারে বিপথে ঠেলে দিতে। একজন মানুষ জীবনের এক এক সময়ে এক এক ভূমিকা পালন করে। জীবনের এক পর্যায়ে সে সন্তান, কখনো সে কারো বন্ধু, কখনো একজন শিক্ষার্থী এবং কখনো বা সে একজন রাষ্ট্রের নাগরিক। আজকের বিতর্কে কোনো সন্তান, যুব সমাজ বা নাগরিকের বিপদগামিতা নয়, বরং বলা হচ্ছে শিক্ষার্থীদের বিপদগামিতাকে। সময়ের ঘূর্ণিপাকে যখন একজন মানুষের পরিচয় শিক্ষার্থী হিসেবে, তখন পরিবার, সমাজ বা রাষ্ট্রের অসচেতনতা নয়, শিক্ষকের শাসনের বাড়াবাড়ি তার বিপদগামিতার প্রধান কারণ। কেননা শিক্ষার্থীর সাথে আন্তঃসম্পর্ক তাদের তুলনায় শিক্ষকেরই বেশি, বাবা মা, বন্ধু বা সমাজ নয়। একজন শিক্ষার্থীর জীবন তখনই বিপদগামিতার দিকে ঝুঁকে পড়ে যখন তার শিক্ষকের আচরণ হয়ে পড়ে অতিরিক্ত কঠোর। অতএব এটি প্রমাণের আর কোনো অপেক্ষাই রাখে না যে শিক্ষকের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। ধন্যবাদ সবাইকে। এবারে বিপক্ষ দলের তৃতীয় বিতার্কিক মুনিম মুশফিরাতকে ডেকে নিচ্ছি। যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। বিজ্ঞ বিচারক মণ্ডলী, শুরুতেই আসছি আমাদের পক্ষ দলের যুক্তি খণ্ডনের দিকে। তাদের দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা আমাদেরকে ইতিমধ্যে বলে গিয়েছেন, একজন শিক্ষার্থী যখন পরীক্ষায় অকৃতকার্য হয়ে যায় তখন সে বাসায় ফেরার সাহসটি পায় না। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সাহসটি কেন পায় না। কারণ সে তার পরিবার থেকে যেই আশাটি চায় সেটি করতে পারে না এবং পরিবার তাকে সেই সাহসটি দিতে পারে না। অর্থাৎ আমাদের যেই কথাটি সেটি হলো পরিবারের যে যুগোপযোগী ভূমিকাটি সেইটি এখানে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এরপর লক্ষ্য করুন, তাদের দলের প্রথম বক্তা আজকে আমাদেরকে বলে যান শিক্ষক একজন সূর্যের মতো। কিন্তু আমাদের কথাও তো এই জায়গাতেই যে এই সূর্যের নিচে থেকে কেউ হয়তোবা উজ্জ্বলতা পেয়েছে, কেউ হয়তোবা উজ্জ্বলতা পায়নি। কিন্তু আমাদের কথা হলো এই যে উজ্জ্বলতা পায়নি যে পরিমাণটি, সেটি খুবই কম, এবং যখন এটি কম হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কখনোই এটিকে মূল কারণ বলতে পারি না। এবং লক্ষ্য করুন, আজকের বিতর্কের বিষয়টি আমাদেরকে কি বলে? আজকের বিতর্কের বিষয়টি বলে যে একজন শিক্ষক যখন তার শাসনের বাড়াবাড়ি করছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একজন শিক্ষার্থী বিপদগামী হয়ে পড়ছে। ঠিক সেই জায়গায় আমরা আপনাকে বলছি যে একটা পরিবার যখন তাদের যুগ উপযোগী ভূমিকাটি পালন করতে পারছে না, ঠিক সেই জায়গায় গিয়ে কিন্তু সেই শিক্ষার্থীদের বিপদগামী হচ্ছে। আজকে একজন সাধারণ শিক্ষার্থীর দিকে যদি আমরা লক্ষ্য করি, সেই শিক্ষার্থীর কাঁধে ঠিক কী পরিমাণ চাপ থাকে যখন তার পরিবার মনে করে যে সেই শিক্ষার্থী একটি সরকারি মেডিকেল কলেজে চান্স পাবে, সেই শিক্ষার্থী বুয়েটে চান্স পাবে। যেখানে বাস্তবতা কি বলে? বাস্তবতা হলো প্রতি বছর 1.5 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিলে সিট পায় কেবল 12,000-এর মতো। কিন্তু বাকিদের কি হয়? বাকিরা যখন পরিবারের প্রত্যাশাটি মেটাতে পারে না, হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার মতো পথ বেছে নেয়। 2023 সালের 9 সেপ্টেম্বর একটি প্রতিবেদনে উঠে আসে দেশের প্রথম 8 মাসে 361 জন আত্মহত্যা করেছে, যার মধ্যে সর্বাধিক সংখ্যক ছিল 13 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থীরা। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আজকে কি পক্ষদল পেরেছে যে এই সকল শিক্ষার্থী যারা আত্মহত্যার মতো পথে গিয়ে বিপদগামী হয়েছে তাদের পেছনে শিক্ষকের শাসনকে তুলে আনতে? না, মাননীয় বিচারক মণ্ডলী। আজকের পরিবারগুলো আমাদের কাছ থেকে কি চায়? আমরা যেন সফলতা অর্জন করি, আমরা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়। এরই প্রভাব পড়ছে আমাদের শিক্ষার্থীদের জীবনে। তারা কি করছে? তারা কম পরিশ্রমে দ্রুত প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। ঠিক এই জায়গায় এর একটি প্রভাব পড়ছে তাদের উপরে। তারা পরীক্ষায় নকল করার মতো বিষয়গুলোকে তুলে আনছে। তারা টিকটক ইনফ্লুয়েন্সার হতে চাচ্ছে দ্রুত প্রতিষ্ঠিত হওয়ার জন্য, এবং আমরা প্রতিনিয়তই তাদের সকল ধরনের অপকর্মগুলোর দিকে লক্ষ্য করছি। আমরা মনে করি বর্তমান অবস্থায় এই সকল কাজগুলো কিন্তু শিক্ষার্থীদেরকে বিপদগামী করে তুলছে। এখানেও এসে একটি প্রশ্ন দাঁড়ায় যে এই সকল বিপদগামিতার পেছনে কি করে সেই সকল শিক্ষকের শাসনের বাড়াবাড়ি কাজ করছে? হয়তো বা আশা করবো পক্ষদল এরও উত্তর দিয়ে যাবেন। আবার লক্ষ্য করুন, আজকে আমরা জানি যে এই যে সকল শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে তার একটা অংশ জুড়ে রয়েছে তথ্য প্রযুক্তির অপব্যবহার। আজকে যখন আমরাই দেখি যে আমাদের চোখের সামনে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির অপব্যবহার করছে, তখন আমাদের উচিত ছিল একটি তুলনামূলক আলোচনায় যাওয়া, যেখানে আমরা দেখতে পারি যে একজন শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে বলছে যে তোমার হাতের ডিভাইসটি মাত্রাতিরিক্ত ব্যবহার করো না, সে কিন্তু সাময়িক সময়ের জন্য হলো সেটিকে ছেড়ে দিচ্ছে। কিন্তু বাস্তবতা হলো বর্তমান সময়ে এসে আমরা দেখেছি পরিবারের পিতামাতা তাদের সন্তানের দিকে লক্ষ্যই রাখছে না যে সেই সন্তান কতটুকু ডিভাইস ব্যবহার করছে, কতটুকু সময় সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। আমরা যদি একটা গবেষণার দিকে লক্ষ্য করি, দেশে তরুণ বয়সীদের প্রায় 84% দৈনিক 2 থেকে 6 ঘন্টার বেশি সময় ধরে সোশ্যাল মিডিয়াতে থাকছে। প্রশ্ন হলো ঠিক কোন সময় এই সকল ঘটনাগুলো ঘটছে? এগুলো তখনই ঘটছে যখন সে তার পরিবারের সাথে থাকছে। অর্থাৎ সেখানে তার পরিবার চাইলেই সেই শিক্ষার্থীকে বলতে পারতো এই সকল সোশ্যাল মিডিয়ার ইতিবাচক দিক সম্পর্কে, এই সকল সোশ্যাল মিডিয়াগুলোকে কীভাবে নিজের ভালোর জন্য ব্যবহার করা যেতে পারে, যেটি আজকের পরিবারগুলো করতে পারছে না। এটি আমাদের প্রশ্নের জায়গা। অর্থাৎ আজকে এই বিতর্কে আমরা আপনাকে কি দেখানোর চেষ্টা করি? আমরা আপনাকে দেখানোর চেষ্টা করি যে বর্তমান অবস্থায় শিক্ষার্থীদের বিপদগামী হওয়ার পেছনে কেন আমাদের শিক্ষকের শাসনের বাড়াবাড়ি মূল কারণ নয়,
কারণ প্রথমত শিক্ষার্থীরা অধিকাংশ সময় তার পরিবারের সাথে থাকছে, অর্থাৎ পরিবারের সেই শিক্ষার্থীকে এটি বুঝতে দিতে সক্ষম যে কোনটি ভালো, কোনটি মন্দ এবং কোনটি আমার গ্রহণ করা উচিত এবং কোনটি বর্জন করা উচিত। দ্বিতীয়ত, আজকে যেই শিক্ষকের শাসনের বাড়াবাড়ি নিয়ে কথা হচ্ছে, সেই শিক্ষকের শাসনের বাড়াবাড়ি একটি আপেক্ষিক বিষয়, অর্থাৎ কারোর জন্য এটি বাড়াবাড়ি, আবার কারোর জন্য এটি বাড়াবাড়ি নয়। এবং তৃতীয় জায়গাটি হলো, আজকে যে শিক্ষকের শাসনে বাড়াবাড়ি নিয়ে কথা বলছি, এটা আসলে প্রশ্রয় পাচ্ছে আমার পরিবার যখন এতে কোনো ধরনের ভূমিকা পালন করতে পারছে না, অর্থাৎ আমরা মনে করবো তারাও আজকে আমাদের সাথে একমত পোষণ করবেন। ধন্যবাদ সকলকে। যুক্তি খণ্ডনের জন্য আমি প্রথমে পক্ষ দল থেকে ডেকে নিচ্ছি ইরফান আহমেদকে। সময় পাবেন 2 মিনিট। প্রথমেই আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তার একটি কথায় আমি জোর দিতে চাই। তিনি বলে গেলেন, বাবা মা কখনো শিক্ষক হতে পারে না। হয়তোবা আপনি জানেন না মহাত্মা গান্ধীর সেই উক্তির কথা, ফ্যামিলি ইজ দ্য বেস্ট ইউনিভার্সিটি অ্যান্ড মাদার ইজ দ্য হেড অফ দিস ইনস্টিটিউশন। অর্থাৎ আমার দলের প্রথম বক্তা শুধুমাত্র শিক্ষককে পূর্ণাঙ্গভাবে সংজ্ঞায়ন করতেই প্রাতিষ্ঠানিক শিক্ষকের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শিক্ষক যেমন বাবা মা, সমাজ ইত্যাদিকে শিক্ষকের আওতায় এনেছেন। এবং তিনি এটিও বলে গেছেন, যেহেতু শিক্ষক ছাত্রের সম্পর্কের কথায় জোর দেওয়া হচ্ছে, সেই হিসেবে আজকে আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করছি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষককে। আমরা কখনোই বলিনি যে অন্যান্য কারণগুলো কখনো কারণ নয়। পরিবারের অসচেতনতা অবশ্যই একটি কারণ, আমরাও এটি স্বীকার করি, কিন্তু আমরা কখনোই বলছি না এটি মূল কারণ। কারণ মূল কারণ হচ্ছে শিক্ষকের শাসনের বাড়াবাড়ি। আমার বিপক্ষ দলের প্রথম বক্তা এও বলে গেলেন যে পরিবারের সাথে আলোচনা বা খোলামেলা আলাপ করার অভাবেই শিক্ষার্থীরা বিপদগামী হয়ে পড়ে। বলতে চাই, বিজ্ঞ প্রতিপক্ষ যখন পরিবার একজন শিক্ষক হিসেবে ভূমিকা পালন করে, সেই পরিবার যখন আপনার প্রতি বাড়াবাড়ি শাসন করবে, যখন আপনাকে অযথাই অবহেলা এবং শাসনের নামে কিছু দায়ভার চাপিয়ে দেবে, তখন আপনি কিভাবে তার প্রতি খোলামেলা আলাপ আলোচনা করবেন। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বললেন, আইনের প্রয়োগে শাসন কমিয়ে আনা হয়েছে, সুতরাং বিপদগামিতা কমে আসছে। কিন্তু তিনি দেখিয়ে গেলেন না এমন কোনো তথ্যচিত্র যেখানে বলা হয়েছে বিপদগামিতা কমে আসছে, বিপদগামিতা বাড়ছে, এমন তিনি কোনো তথ্যচিত্র দেখে গেলেন না। আমরা বলছি যতক্ষণ পর্যন্ত শাসন কমিয়ে আনা হয়েছে ততক্ষণ পর্যন্ত বিপদগামিতাও কমছে, এবং এই কারণেই শিক্ষকের শাসনের বাড়াবাড়ি বিপদগামিতার মূল কারণ। তৃতীয় বক্তা বললেন, পরীক্ষায় অকৃতকার্য হয়, বাবা মার ভয়ে স্কুলে আসার সাহস পায় না। বিজ্ঞ প্রতিপক্ষ যেই উদাহরণটা আমি দিয়েছিলাম, সেখানে পরীক্ষায় অকৃতকার্য হয়নি, বরং তাকে অকৃতকার্য বানিয়ে দেওয়া হয়েছিল শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায়। সুতরাং এক্ষেত্রেও দায় সেই শিক্ষকেরই। ফিনল্যান্ডের সাথে তুলনা করার কথাও বললেন বিজ্ঞ প্রতিপক্ষ। আজকের বিতর্কের বিষয়ে উল্লেখ করা হয়নি এটি দেশের প্রেক্ষাপটে নাকি বিদেশের প্রেক্ষাপটে, সারা বিশ্বকে আমরা প্রেক্ষাপট হিসেবে বিবেচনা করছি, এজন্যই ফিনল্যান্ডের সাথে তুলনা করা হয়েছে। মাদকাসক্তি এবং কিশোর অপরাধের কথা বলতে চাই। কিশোর অপরাধ এবং অপরাধের এবং বিপদগামিতার মধ্যকার পার্থক্যটুকু আমরা স্পষ্ট করে দেখে গিয়েছি, এবং বিপদগামিতা বলতে বোঝাচ্ছি আদর্শহীনতাকে। সুতরাং অপরাধ কখনোই আজকে আমাদের বিতর্কের বিষয় নয়। সুতরাং এটি স্পষ্টভাবে বলা যায় যে শিক্ষকের শাসনের বাড়াবাড়ি একজন শিক্ষার্থীর বিপদগামিতার মূল কারণ। ধন্যবাদ। এবারে বিপক্ষ দল থেকে যুক্তি খণ্ডনের জন্য আসবেন দল থেকে মনোনীত অতিরিক্ত একজন বিতার্কিক ইন্তিসার আলম। সময় পাবেন 3 মিনিট 30 সেকেন্ড। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী। বিজ্ঞ বিচারক মণ্ডলী, শুরু করতে চাই পক্ষ দলের দলনেতার যুক্তি খণ্ডন দিয়ে। তিনি আজকে বলে গেলেন, আমার দলের প্রথম বক্তা নাকি বলেছেন বাবা মা কখনো শিক্ষক হতে পারেন না। হয়তো তিনি কোনো ভালো শ্রোতা নন, এই জন্য তিনি কথা বলতে পেরেছেন। কারণ বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন বাবা মা অবশ্যই শিক্ষক হতে পারেন, কিন্তু আজকের প্রেক্ষাপটে আজকের যে বিষয়টি বিতর্কের, এই বিতর্কের বিষয়ের কখনোই এটি দাবি না যে বাবা মা শিক্ষক হবেন। বিজ্ঞ বিচারক মণ্ডলীর প্রথম থেকে যাতে 19 মিনিটের বক্তব্য শুনে আমার মনে হলো তারা আজকে সমন্বয়হীনতায় ভুগছেন, কারণ তারা নিজেরাই যে যুক্তি দিচ্ছেন কিছুক্ষণ পরে তারা সেটির বিরোধিতা করছেন। প্রথম থেকে যদি আসি বিজ্ঞ বিচারক মণ্ডলী, তারা আজকে শিক্ষককে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক দুই দিক থেকে দেখিয়ে গেলেন, কিন্তু তারা যখন শিক্ষার্থী সংজ্ঞায়ন করলেন তারা শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার্থীকে দেখিয়ে গেলেন, তার অপ্রাতিষ্ঠানিক যে শিক্ষার্থী সেগুলোকে তারা দেখিয়ে গেলেন না। বিজ্ঞ বিচারক মণ্ডলী, এখানে তাদের সমন্বয়হীনতা পরিলক্ষিত হচ্ছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী তারা এরপরে বললেন শিক্ষকরা যে গায়ে হাত তুলছে এটির কথা, অর্থাৎ গায়ে হাত তোলার কথা, শারীরিক নির্যাতনের কথা, কিন্তু এরপরে তারা আবার বলে গেলেন যে আইনের মাধ্যমে বর্তমান সময় শারীরিক নির্যাতন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যেটা আমাদের দ্বিতীয় বক্তা ইতিমধ্যে বলে গিয়েছেন। তো বিজ্ঞ বিচারক মণ্ডলী যখন নিষিদ্ধ করাই হয়েছে ইতিমধ্যে, তারপরেও কেন তারা এটি বলছেন? অর্থাৎ এই 2024 সালে দাঁড়িয়ে কিন্তু তাদের এই গায়ে হাত তোলার বিষয়টি কোনোভাবে যৌক্তিকতা পায় না বিজ্ঞ বিচারক মণ্ডলী। বিজ্ঞ বিচারক মণ্ডলী তারা আজকে বলেন যে শিক্ষকের বাজে মন্তব্য আমাদের শিক্ষার্থীদেরকে লক্ষ্যভ্রষ্ট করছে এবং সেখান থেকে তারা বিপদগামী হয়ে পড়ছে। কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী, এখানে আমাদেরকে লক্ষ্য করতে হবে, এখানে তো পরিবারের ভূমিকা রয়েছে। পরিবারের যদি যুগোপযোগী ভূমিকা পালন করতে পারতো, পরিবার যদি তাকে মানসিক শক্তি যোগাতে পারতো, তাকে যদি অনুপ্রেরণা যোগাতে পারতো, যদি শিক্ষকের কড়া শাসনের পরে তাকে অনুপ্রেরণা যোগাতে, তবে কিন্তু কোনোভাবেই সেই শিক্ষার্থী বিপদগামী হতো না বা তার লক্ষ্যভ্রষ্ট হতো না। বিজ্ঞ বিচারক মণ্ডলী তারপরে তারা আজকে বলে গেলেন যে অকৃতকার্য হওয়ার পরে আত্মহত্যা করার বিষয়টি,
এক্ষেত্রেও সেই একই বিষয় বিজ্ঞ বিচারক মণ্ডলী সবার প্রথমেই বলতে চাই যে বর্তমানে যে নতুন শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থা অনুযায়ী কিন্তু বর্তমানে যে অকৃতকার্য বা কৃতকার্য হওয়ার এর কোনো সুযোগ নেই, কারণ বর্তমানে সমস্ত যে ফলাফল বা ফল সেটি কিন্তু সমস্তটাই নির্ভর করে আমাদের যে দক্ষতা সেটির উপর। এখানে কোনো কৃতকার্য বা অকৃতকার্য এই বিষয়টি নেই। বিজ্ঞ বিচারক মণ্ডলী তারা আজকে বলে গেলেন সংশোধনাগারের কথা, কিন্তু বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাদের এখানে লক্ষ্য করতে হবে আসলে কি শিক্ষক সংশোধনাগারে পাঠায় না বিজ্ঞ বিচারক মণ্ডলী পরিবার কিন্তু পাঠায়। পরিবারে কিন্তু এখানে আর্থিক সহযোগিতা করে, শিক্ষকরা নয়। তাই আমরা আজকে বলছি যে শিক্ষক নয় বরং পরিবারের যুগোপযোগী ভূমিকার অভাবই শিক্ষার্থীদের বিপদগামিতার মূল কারণ বিজ্ঞ বিচারক মণ্ডলী। তারপর এর আজকে বলে গেলেন যে শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার কথা, শিক্ষার্থী চুল কেটে দেওয়া কি শাসনের বাড়াবাড়ি। আচ্ছা, ধরে নিলাম এটি শাসনের বাড়াবাড়ি, কিন্তু এর ফলে সে কি আসলে বিপদগামী হলো কিনা সেটা কিন্তু তারা আজকে দেখিয়ে যেতে পারেনি। তারা শুধুই বলে গেলেন যে এর ফলে শিক্ষার্থীর চুল কেটে দেওয়া হয়েছে, কিন্তু এর পরবর্তীতে কী হয়েছে সে বিপদগামী হয়েছে কিনা তারা কিন্তু সেটা দেখিয়ে যেতে পারেনি বিজ্ঞ বিচারক মণ্ডলী। বিজ্ঞ বিচারক মণ্ডলী আমরা পরিশেষে বলতে চাই যে বিপদগামী হওয়ার যে প্রক্রিয়াটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। একজন শিক্ষার্থী কোনোদিন একদিনে বিপদগামী হতে পারে না। একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে শাসনে বাড়াবাড়ি করবে এবং পরের দিন সে বিপদগামী হয়ে যাবে, বিষয়টি কিন্তু এমন না। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং আস্তে আস্তে সে বিপদগামী হয়ে পড়বে। এবং এই ক্ষেত্রে সবথেকে বেশি যে প্রভাব ফেলবে সেটা তার পরিবার, এবং পরিবার যদি যুগোপযোগী দায়িত্ব পালন করতে পারে, ভূমিকা পালন করতে পারে, তবে সে কোনোভাবে বিপদগামী হবে না। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ উপস্থিত সকলকে। উভয় দলের যুক্তি উপস্থাপনা, যুক্তি খণ্ডন শেষ। এবারে বিচারকের প্রশ্নের পালা। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল থেকে শ্রদ্ধেয় বিচারক জনাব আব্দুল মাজেদ উভয় দলকে একটি করে প্রশ্ন করবেন এবং উভয় দল থেকে নির্বাচিত একজন বিতর্কী সেই প্রশ্নের উত্তর প্রদানের জন্য সর্বমোট 2 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি প্রথমেই পক্ষ দলের প্রতি আমার প্রশ্নটি রাখছি। সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলের ছাত্রছাত্রীরা অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছে বা রাজনীতির চোরাবালিতে হারিয়ে যাচ্ছে, অনেকেই বিপদগামী হচ্ছে। এর কারণ হিসেবে আপনারা কি শিক্ষকদের শাসনের বাড়াবাড়িকে দায়ী করবেন নাকি অন্য কিছু? প্রথমে ধন্যবাদ জানাই বিজ্ঞ বিচারক মণ্ডলীকে তাদের একটি চমৎকার প্রশ্নের জন্য। প্রশ্নটি ছিল মাদকাসক্তি কিংবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনীতিতে যোগ দেওয়ার পেছনে শিক্ষকের শাসনের বাড়াবাড়ি কি কোনোভাবে প্রভাব ফেলতে পারে কিনা। প্রথমেই জানাচ্ছি মাদকাসক্তির কথা। একজন শিক্ষার্থী কখন মাদকাসক্ত হয়ে পড়ে? বিজ্ঞ বিচারক মণ্ডলী, তখনই সে মাদকাসক্ত হয় যখন সে হতাশ হয়, এবং হতাশার পেছনে কিন্তু শিক্ষকের শাসনের বাড়াবাড়ির একটি বড় প্রভাব রয়েছে। যখন একজন শিক্ষক তার শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে অপমান, লাঞ্ছিত করেন বা নির্যাতন করেন, তখন সবার সামনে তার আত্মমর্যাদাবোধ অনেকটাই নিচে নেমে যায় এবং তখনই সে হতাশায় পতিত হয় এবং সেই হতাশা থেকেই সে মাদকাসক্তির মতো ভয়ানক পথকে বেছে নেয়। এবার আসি বিশ্ববিদ্যালয়ের রাজনীতির কথা। বিজ্ঞ বিচারক মণ্ডলী, বিশ্ববিদ্যালয়ের কিন্তু একজন প্রধান উপাচার্য, তিনি একজন শিক্ষক। সেই উপাচার্য বা শিক্ষক যদি সচেতন হতেন কিংবা ছাত্রদের প্রতি সহযোগিতা বা পূর্ণ সমর্থন দিতেন, সে কখনোই রাজনীতি নামে কোনো অত্যাচার বা কোনো রকম অপরাধ করতো না বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। সুতরাং এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে শিক্ষকের মানদণ্ডের ব্যর্থতা থেকেই সকল ব্যর্থতার সূত্রপাত বলা যেতে পারে বিজ্ঞ বিচারক মণ্ডলী। একজন মাদকাসক্তর পেছনে যেমন রয়েছে, হতাশ করার পেছনে রয়েছে শিক্ষকের প্রভাব, তেমনিভাবে একজন শিক্ষকের যথার্থ পদক্ষেপ নেওয়ার অভাবের কারণেই একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী রাজনীতির নামে ভুল পথে চলে যায় এবং সেখান থেকে বিভিন্ন অপরাধে যুক্ত হয়। অর্থাৎ এটা বলা যেতে পারে যে মাদকাসক্তি এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে রাজনীতিতে যুক্ত হওয়ার প্রবণতা, এটির পিছনেও শিক্ষকের শাসনের বাড়াবাড়ি এবং তাদের যথার্থ পদক্ষেপ নেওয়া এবং সহযোগিতা এবং পূর্ণ সমর্থন দেওয়ার অভাবের একটি বড় ভূমিকা রয়েছে। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এবারে আমার প্রশ্নটি বিপক্ষ দলের প্রতি। আপনাদের কয়েকজনের বক্তব্যই এসছে বারবার শিক্ষকের শাসন সংক্রান্ত যে বাড়াবাড়ি, এর ফলে সরকারের বিভিন্ন বিধানাবলী প্রবর্তন সংক্রান্ত বিষয় আপনারা উল্লেখ করেছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে এই বিধানাবলী প্রণয়নের কারণ কি বলে আপনারা মনে করেন? কেন সরকার শিক্ষকের শাসন সংক্রান্ত এই বিধানাবলীগুলো জারি করছে? বিজ্ঞ বিচারক মণ্ডলী, আপনাদেরকে আবারও একবার ধন্যবাদ আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্নটি ছিল যে আজকে আমার দেশে যে আইনগুলো প্রণীত হয়েছে শিক্ষকদের শাসনটিকে কমিয়ে আনার জন্য, সেটি কেন প্রণীত হয়েছিল। তো আজকে প্রথমেই বলতে চাই যে আজকে আমরা বর্তমান যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছি, অর্থাৎ 2024 সাল, 2010 সালের আইন প্রণীত হয়েছিল, তার আগ পর্যন্ত শিক্ষকদের যে শাসনের বাড়াবাড়িটি ছিল সেটি আমাদের শিক্ষা ব্যবস্থাটিকে যাতে আরও সুন্দর করা যায়, আজকে আমার ছাত্রদেরকে শিক্ষাটা যাতে সঠিকভাবে দেওয়া সম্ভব হয় সেজন্য আমাদের আইনটি প্রণয়ন করা হয়েছিল। কিন্তু আজকে একটু লক্ষ্য করুন, আমরা বিপদগামিতা নিয়ে কথা বলছি শিক্ষার্থীদের, যারা অনেকাংশেই তরুণ,
কিশোর কিংবা শিশু। আমি বলতে চাই আজকে শিক্ষকদের এই শাসনগুলো তাদের ওপর বিরূপ প্রভাব ফেলছে, অবশ্যই আমিও স্বীকার করি, কিন্তু এই বিপদগামী তারা একদিনে হয়ে যায় না, বরং বিপদগামী হওয়ার প্রত্যেকটি ধাপে যেটি সব সময় ভূমিকা রাখছে সেটিকে আমরা মূল বা প্রধান কারণ বলছিলাম। আইন প্রণয়ন করা হয়েছিল শিক্ষা ব্যবস্থাটিকে একটি সুস্থ পথে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষকদের মানদণ্ড নিশ্চিত করার জন্য। আর আজকে বিপদগামিতার ক্ষেত্রে তাদেরকে বিপদ থেকে সরিয়ে আনার জন্য, কিংবা শিক্ষকের শাসন থাকা সত্ত্বেও তারা যাতে শিক্ষকের শাসনটির ইতিবাচক দিকটিকে গ্রহণ করতে পারে সেজন্য পরিবারের ভূমিকাই মুখ্য। এবং আজকে একটি জিনিস লক্ষ্য করুন, আমার যখন শিক্ষক শাসন করছেন বাড়াবাড়ি রূপে, সেটি যখন আমার পরিবারগুলো হস্তক্ষেপ করেও কমিয়ে আনতে পারছেন না, তারা যখন সেই শিক্ষকের সাথে কথা বলে সেটিকে কমাতে পারছেন না, শিক্ষার্থীদের মধ্যে বিষয়টিকে রোপণ করতে পারছেন না, তারা ব্যর্থ হচ্ছেন তখনই কিন্তু এটি উপর মহল পর্যন্ত যাচ্ছে। অর্থাৎ আমার পরিবারগুলো তাদের দায়িত্বটি যুগোপযোগীভাবে যখন পালন করতে পারেনি, তখনই কিন্তু আজকে আমার উপর মহল পর্যন্ত, অর্থাৎ আইনের সাহায্য পর্যন্ত নিতে হয়েছে। কিন্তু আমি আশা করি আজ যদি আমাদের পরিবারটি সেই জায়গাতেও যুগোপযোগী ভূমিকা পালন করতে পারতো, তবে এটি আইন প্রণয়ন পর্যন্ত যেতই না। তাই ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের বিতর্কের সার্বিক যুক্তিতর্কের শেষে আমরা সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছি। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ ইতিমধ্যে তাদের রায় ব্যালটের মাধ্যমে প্রদান করেছেন। আমরা ফলাফল জানবো, কিন্তু তার আগে আজকের এই বিতর্ক প্রতিযোগিতাকে সার্বিকভাবে মূল্যায়ন করবার জন্য আমি অনুরোধ করব আমাদের বিজ্ঞ বিচারক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদকে। দুই দলের বক্তব্য খুব চমৎকারভাবে উপভোগ করছিলাম এবং এত চমৎকার প্রিপারেশন ছিল, তাদের প্রস্তুতি ছিল এবং বিতর্কটাকে তারা চমৎকারভাবে তুলে ধরেছে। এই জন্য যখন আমরা মূল্যায়ন করছিলাম, বিশেষ করে আমি আমার ক্ষেত্রে, আমি অন্যদের জানি না, আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম যে কিভাবে মার্কিংটা করব, আসলে কে খুব ভালো করছে। খুব চমৎকারভাবে অ্যানালাইসিস করতে হয়েছে মার্কিং দেওয়ার সময়। যে বিষয়গুলো না বললেই নয়, সেটি হলো শিক্ষক হলো, আমরা বলছি যে শিক্ষক হলো আমাদের কারিগর, মানুষ গড়ার কারিগর। আমরা বলছি শিক্ষক হলো সূর্যের মতো, সূর্যের নিচে থেকে সে ছাত্রদেরকে আলোকিত করে। আবার শিক্ষকের কিছু আচরণ, শিক্ষকের কিছু নেতিবাচক কথা একজন শিক্ষার্থীকে অনেক সময় বিপদগামিতা ধাবিত করে। আমরা যখন বক্তব্যটি শুনেছি তখন পক্ষদল যেগুলো বলেছে সেটি হলো যে শিক্ষকদের শাসনের বাড়াবাড়ি, শিক্ষকদের পরিকল্পনা প্রণয়নের অভাব, সার্বিক দিক নির্দেশনার অভাব একটা শিক্ষার্থীকে বিপদগামী করে তোলে। এই যে শাসনের বাড়াবাড়ি, সেটি কিন্তু একক কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে হয় না। যেমন একটা শিশু যদি এমন পরিবার থেকে এসে থাকে যে পরিবারে তাকে কেউ কোনোদিন কটু কথা বলেনি, আজকে সে শিক্ষা বিদ্যালয়ে এসে যদি এখন শিক্ষক তাকে পড়া না পারার জন্য যখন বলে যে তুমি কিন্তু ঠিকমতো পড়ছো না, তার কাছে কিন্তু এটা শাসনের বাড়াবাড়ি হিসাবে পরিলক্ষিত হতে পারে। তাহলে শাসনের বাড়াবাড়িটি বিভিন্ন অবস্থা, বিভিন্ন পরিবেশ এবং সময়ের পরিপ্রেক্ষিতে ভিন্ন রূপ পরিগ্রহ করে, সেটিও আমাদের চিন্তা করতে হবে। আবার বিপক্ষ দলে যখন আমরা বক্তব্য শুনেছি, তারা বলেছে যে পরিবারের যুগোপযোগী ভূমিকার কারণেই কিন্তু আজকে আমাদের শিক্ষার্থীরা বিপদগামী হচ্ছে। তারা বলেছে যে সরকার এখন আইন প্রণয়ন করেছে এবং পরীক্ষা কেন্দ্রিক যে আমাদের যে ফলাফলটি ছিল সেই ফলাফলটির মাত্রা ভিন্নরূপ পরিগ্রহ করেছে এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের না হওয়ার কারণে শিক্ষকরা কিন্তু ছাত্ররা আজকে বিপদগামী হচ্ছে। তারা এই বিষয়গুলোকে তুলে এনেছে এবং তারা একটি চমৎকার কথা বলেছে, সেটি হলো বিপদগামী হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া, সেটি একদিনে এককভাবে হয় না। সার্বিকভাবে যদি আমরা বিশ্লেষণ করি, শিক্ষক হলো কারিগর, যিনি শিক্ষার্থীর মাঝে তার যে মূল্যবোধ রয়েছে, তার যে চেতনা রয়েছে, তার যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে সেটাকে বেছে তুলবে, আর পরিবার সহায়ক শক্তি হিসাবে তার মধ্যে এগুলোর সম্ভার ঘটাবে। তাই দুটোকে বাদ দিয়ে কিন্তু কখনো চলতে পারে না বা শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে না। আমি দুদলকে আবারও অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। দুদলের তত্ত্বাবধায়ক শিক্ষক যিনি এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে তাদের প্রস্তুতি খুব চমৎকার ছিল। সর্বোপরি বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ জানাই আজকের বিতর্কে এরকম একটি যুগোপযোগী বিষয়কে তুলে আনার জন্য। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবারে সেই কাঙ্ক্ষিত এবং গুরুত্বপূর্ণ মুহূর্ত, অর্থাৎ আজকের এই প্রতিযোগিতার ফলাফল জানবার পালা। আমি আমার ব্যালটগুলো সংগ্রহ করে আনছি, তারপরে এক এক করে জানবো ফলাফলগুলো। সুপ্রিয় দর্শক, আমার হাতে রয়েছে আজকের প্রতিযোগিতার ফলাফল।
সর্বোচ্চ সংখ্যক ব্যালট বা সংখ্যাগরিষ্ঠ ব্যালট যে দলের পক্ষে যাবে সে দলই হবে আজকের এই প্রতিযোগিতার বিজয়ী দল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্ধারণের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা হবে। প্রথমেই আমি সবুজ ব্যালটগুলো খুলব। সবুজ ব্যালটের মাধ্যমে জানা যাবে আজকের এই প্রতিযোগিতার শ্রেষ্ঠ দল বা বিজয়ী দল কারা হতে যাচ্ছেন। প্রথম ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে মনোনীত দলটির নাম হচ্ছে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। একটি মাত্র ব্যালট আমরা দেখেছি, আরও দুটো ব্যালট বাকি আছে। দ্বিতীয় ব্যালটে কোন প্রতিষ্ঠানের নাম আছে দেখে নেওয়া যাক। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। সুপ্রিয় দর্শক, বুঝতেই পারছেন এক এক ব্যালট উভয় দল পেয়েছে, অর্থাৎ টান টান একটি উত্তেজনা বিরাজ করছে। তৃতীয় ব্যালটটি কিন্তু নির্ধারণ করে দিবে আজকের এই প্রতিযোগিতার বিজয়ী দল কারা। এবং তৃতীয় ব্যালট অনুযায়ী আজকে বিজয়ী দল হিসেবে নির্বাচিত হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। অর্থাৎ দর্শক, 2-1 ব্যালটের ভিত্তিতে আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী দল হয়েছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। অনেক অনেক অভিনন্দন আপনাদের। দর্শক, এবারে জানবো আজকের এই প্রতিযোগিতার শ্রেষ্ঠ বিতার্কিক কে হতে যাচ্ছেন। প্রথম লাল ব্যালট অনুযায়ী আজকের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক যিনি হয়েছেন তার নাম মুনিম মুশফিরাত। দেখা যাক দ্বিতীয় ব্যালটে কার নাম আসে। দ্বিতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন মুনিম মুশফিরাত। অর্থাৎ দর্শক, আমরা বুঝতেই পারছি দুটো ব্যালট পেয়ে আজকে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে তৃতীয় বিতার্কিক মুনিম মুশফিরাত। নিয়মের খাতিরে আমি তারপরে তৃতীয় ব্যালটটি খুলে দেখছি। তৃতীয় ব্যালট অনুযায়ী আমাদের আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন আসমাহু সাদিকা সোয়াইবা। অর্থাৎ দর্শক, এখানেও দেখতে পাচ্ছি দুটো ব্যালট পেয়ে শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় বিতার্কিক মুনিম মুশফিরাত। অভিনন্দন আপনাকে। সুপ্রিয় দর্শক, জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের আজকের আয়োজন এ পর্যন্তই। আশা করি সবার খুব ভালো লেগেছে আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন।